চিত্রাঙ্গনা, লেখিকা ইসরাত জাহান জেরিন। ঘরভর্তি মানুষ। বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকেই বাড়ি ফিরতে পারেনি। তাদের সবাই বসে অপেক্ষা করছে। তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউ দেখার? চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই? চিত্রার স্বামী দেখতে হবে না? স্বামী খারাপ হোক বা ভালো হোক, পাড়ায় তো ঢোল পিটিয়ে পরনিন্দা করতে হবে। মহিলারা একটু পরপর চিত্রার স্বামীর কথা জিজ্ঞাসা করছে। কোথায় সে? কেন অনুপস্থিত? বারবার জিজ্ঞাসা করছে। মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। মারিয়ার মুখ গম্ভীর। তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হয়েছে। এসব টাকা আসছে কোথা থেকে? তার উপর চিত্রাকেও তো দেখে আফসোস হচ্ছে। ওই মুখপুরিও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হয়ে গেল। মাত্র কয়দিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যে গা ভর্তি স্বর্ণের গয়না পরে বাড়িতে এসেছে। এসব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করছে। মারিয়া কি তা বুঝছে না? মারিয়ার রোগাটে চেহারা, লম্বা চওড়া, উজ্জ্বল শ্যামলা দেখতে, একটা গজ দাঁত আছে। ওই গজ দাঁতের হাসি দেখেই তো মাহাদি তার জন্য দেওয়ানা হয়েছিল। তারপর দুইজনের প্রেম করে পালিয়ে বিয়ে করে। মারিয়াদের পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তর মতোই ছিল। তবে বাবা মাকে কখনোই সাহস করে বলতেই পারেনি মাহাদিকে সে ভালোবাসে। তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহাদির হাত ধরে চলে আসে, সেই গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ। চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যার 8টার দিকে। ভেজা শরীর নিয়ে দরজা পেরোতেই যেন সবাই তাদের ঘিরে ধরল। কেউ একজন ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল, আহারে পোলাডারে একদম ভিজা। পোলাডা এমন ভিজলো কি কইরা? ওরে এক গ্লাস গরম দুধ দে। জোয়ান মরদে ঠান্ডা লাগলে হয়? জলদি দুধ খাইয়া বাঘের বেটা হইয়া যাও। ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব হয়। এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে? মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে। চিত্রার অবস্থাও সুবিধার নয়। তার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে। ফারাজের এসব একদমই ভালো লাগছে না। অভ্রকে যে ডাক দিবে তারও উপায় নেই। বেটা তো কাদায় ডুব দিয়ে উঠেছে। সাইড প্লিজ, আপনাদের সঙ্গে পরে কথা বলবো। ফারাজের স্পষ্ট গলায় বলল। সোহাগ অনেক আগেই বন্ধুদের সঙ্গে সেইখানে থেকে উঠে গিয়েছিল। জান্নাত বসে আছে, চিত্রার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ? যদিও মেয়েটার মায়া কাটাতেই না পারে, তাহলে ছাড়লো কেন? আর কেনই বা তার মতন একজনকে বিয়ে করে বাড়িতে আনলো? জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্ত কথা বলার, তবে পরিস্থিতি স্রোতের বিপরীত। কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে, কঠোর গলায় প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি? কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে? জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা। ফারাজের আকাশি রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে, ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে। সাদা ব্লাউজটার কারণে চিত্রার শরীরের নিখুঁত ভাবে বোঝা যাচ্ছিল। কোনো নোংরা চোখ তার স্ত্রী সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে স্বামী হিসেবে, এসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয়। তার স্ত্রী কেবল তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা, কল্পনা করলেও ফারাজ এলাহির চোখটা কোটর থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচ হবে না। ফারাজ বাড়ির ভেতরে মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এত মানুষ গুনে চলার সময় নেই তার। নিজের খেয়ে পরের পা চাটাচাটি তার করে যাদের মন মানসিকতা নিচু, তাই কে কি বলল, কে কিসে দুঃখ পেল, সেই সব ফারাজ এলাহি হিসাব করার সময় নেই। চিত্রার আলমারি খুলে ফারাজের জন্য একটা প্যান্ট বের করে দিল।
কাল তো চলে যাবে, সবকিছু আবার গুছিয়ে রাখতে হবে। নিজের জন্য একটা সুতির কামিজ হাতে নিয়ে ফারাজের দিকে ফিরে বলল, আপনি আগে গোসলটা সেরে আসুন, আমি পরে যাচ্ছি। ফারাজ ভ্রু কুঁচকে তাকালো। পরে কেন? একসঙ্গে সমস্যা কোথায়? চিত্রা একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না। ফারাজ হেসে এগিয়ে এসে বলল, দুদিন পর যে সুন্দরী আমার গাদার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না। ধুর বউ, চলো তো। আপনি না। চিত্রা কিছু বুঝে ওঠার আগে ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। গোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিসফিসিয়ে বলল, আমি তোমার মনের মালিক, দেহের উত্তরাধিকারী। তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ। নামান প্লিজ, পড়ে যাব। সুন্দরী, আগুন সুন্দরী, আর কথা না। চিত্রা ফারাজ কেউ ঘুমায়নি। ফারাজের একটা পার্সেল এসেছে বিদেশ থেকে, অভ্র দিয়ে গিয়েছিল। টেবিলের উপরে রাখা সে পার্সেল চিত্রা অনেকবার ইচ্ছে করেছিল খুলতে, কিন্তু সে খোলেনি। যদি ফারাজ আবার কিছু মনে করে। ফারাজ হুট করে চিত্রার পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, কি ভাবছো বেবিজান? ভাবছি ওই পার্সেলে কি এমন আছে। ও ওইটা? তুমি আনবক্সিং করো? সত্যি? আমার ওইসব খুলতে ভালো লাগে না। লাগবেও না। আপনার তো অন্য কিছু ভালো লাগে। এই তো আসল পয়েন্টে এসেছো। চিত্রা পার্সেল খুলল। তাতে বিদেশে দামি এক প্রোডাক্ট। এগুলো সব ফারাজের। হুট করে চিত্রা চমকে উঠল, বলল, আপনি মেয়েদের সিরাম লাগান মুখে? ফারাজ অবাক হয় দেখে বলে, কসম বউ, এসব পাপ কাজ আমি করি না। পার্সেলের মধ্যে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা, এই লেডিস সিরাম পারফিউমের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এটি হার্বাল উপাদানে তৈরি, মুখের ময়লা দূর করে এবং ত্বকের উজ্জ্বল রাখে। ফারাজ খানিকটা সিরাম হাতে নিয়ে দেখে বলল, ও মা, এ তো দেখি তেল। দেখ, আপনি চিনেন কিছু? এটা সিরাম, তেল নয়। আমি যেহেতু তেল বলেছি তার মানে তেল। ওয়েট, এটার একটা ভালো নামকরণ করি। ফারাজ চিত্রের দিকে কাগজ কলম আনিয়ে তাতে ভালো করে লিখলো, ফারাজের স্পেশাল পিরিতের তেল। গ্লু দিয়ে কাগজ লাগিয়ে দেয়। তারপর বলে, এবার ঠিক আছে, এটা বউ রোজ রাতে মাখবে, বুঝলে? হ্যাঁ বুঝলাম, তবে নামকরণ একেবারে বিশ্রী হয়েছে। এই নামকরণের মানে কি? এমন নামকরণ করেছি যাতে রোজ রাতে এটা মুখে মাখার সময় মনে স্বামীর নাম স্মরণ হয়। আর ওই তেল লটপটি মন্ত্র করে ফু দিয়েছে, যাতে জলদি আমার প্রেমে পড়ে নিজের কোমর ভেঙে ফেলো। দেখা যাবে, দেখবেন কোনো ফায়দা হবে না। বলেই মুখ ভেঙচি কাটলো চিত্রা। ও তাই নাকি? বলে ফারাজ রুমের বাতি বন্ধ করে দেয়। তারপর টেনে দেয় প্রিয় বিবিজানকে নিজের একান্তর কাছে। মাঠের কোণের প্রাচীরে বটগাছটির নিচে বসে আছে জোহান। তার পাশে জড়ো হয়ে বন্ধুরা। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, আকাশের মেঘের ঘনঘটা, সবুজ ঘাস, বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয়। বৃষ্টির প্রতি তার বিতৃষ্ণা প্রবল। একেবারেই সহ্য করতে পারে না সে এই সিক্ত বিষণ্ণতা। বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, বৈরাগ্যের অনুপম শিহরণ। সে এক মনে গিটারের তারে আঙ্গুল চালিয়ে যাচ্ছে, গভীর সুরে গান তুলছে। শব্দগুলো ঝরে পড়েছে রাতের স্নিগ্ধতার মধ্যে। বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বাসিত কণ্ঠে গানের অনুরোধ করেছে, প্রিয় কোনো সুর, কোনো
নস্টালজিক সঙ্গীত, কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দেয়নি। দিবে কিনা সে সন্দেহ সম্পূর্ণ তার নিজের, সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তার সুরের রাজ্যে সে গড়ে তোলে নিজস্ব নিয়মে, আবেগের তীব্রতা অনুযায়ী। জোহান ফোনটা হাতে নিয়েই বিরক্তিতে মুখ কালো করে ফেলল। গিটারের তারে আঙ্গুলের খেলা থামিয়ে দিল। চোয়াল শক্ত হয়ে এলো। ফোনের স্ক্রিনে নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তির একটা চ শব্দ বেরিয়ে এলো। কল রিসিভ করতেই কপালের ভাঁজ আরো গভীর হলো। এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করবো? গন্ডারের বাচ্চা, তোরা একটা মেয়ে ঠিকঠাক সামলাতে পারিস না, কিসের বেটা মানুষ হয়েছিস? ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল। ভাই, কিছু একটা করেন। মাইয়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব। আপনার সাহায্য করেন, গোলাম হইয়া থাকমু। ফোন রাখ শালা, দেখি কি করা যায়। জোয়ান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল। সিগারেটের প্যাকেটটা পকেটে থেকে বের করে একটা ধরালো। ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ভাবলো, মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসা ডাঙা বেঁধে যাবে। আর এই বালগুলো সাহায্যের জন্য সবসময় তার কাছেই কেন আসে? ধ্যাত, দুনিয়ায় তাকে ভালো হতে দেবে না বোধহয়। মাঠের পাশে বড় রাস্তা, রাস্তার ওপাশে একটা কলেজ, কলেজের পাশে বাস স্ট্যান্ড। জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হলো। স্ট্যান্ডে তাকাতেই চোখ শুরু হয়ে এলো। বোরখা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে, বয়স 16-17 হয়ে হয়তো। জোহান চারিদিকে একবার তাকায়। তার দৃষ্টি না বৃষ্টির কারণে মানুষের আনাগোনা এদিকটায় নেই বললেই চলে। জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেটটা শেষ অংশ মাটিতে ফেলে পায়ে চাপা দিয়ে উঠে দাঁড়ালো। ভাই, কই যান? আহার জোগাড় করতে। পেট চালাতে হবে না? ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে, ফিরেছে গভীর রাতে। ফিরে আসার পর থেকেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীর আর নড়াতে পারছে না। চিত্রা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে। এত ক্লান্ত কেন? মাছের ব্যবসায় কি সত্যি এত পরিশ্রম সাধ্য? আলনাতে ফারাজের খুলে রাখা শার্টটি ধুচ্ছে। চিত্রা সেটা হাতে তুলে নিল, ধীরে নাকের কাছে আনলো। এলাচের মিষ্টি কড়া একটা গন্ধ চিত্রা নাকে ধাক্কা দিল। ফারাজ মাছের ব্যবসা করে, অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি চিত্রা। এমনকি মাছ খাওয়ার নিয়েও বাড়ির মানুষ খুব একটা আগ্রহ দেখা যায়নি। আর ফারাজকে কি বলবে চিত্রা? সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বোঝে না। ফারাজ মুরগিও অপছন্দ করে। একেবারে রান্না করে গরম গরম এক পিস মনে চাইলে শখ করে কখনো কখনো খায়, তাও আবার হাড় ছাড়া পরিষ্কার মাংস। চিত্রা ফারাজের পাশে গিয়ে বসলো। উপুর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল। পিঠে আঁচড়ের দাগ। এই নকশা কোনো শিল্পী করেছে? চিত্রা বড্ড লজ্জা লাগছে চিত্রার। ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ছেলের চুলে ঘামের সময় কাকের বিস্তার মতো গন্ধ আসে। চিত্রার একটা অভ্যাস আছে, ছেলে হোক বা মেয়ে, কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে সে তাদের চুলের গন্ধ শুঁকে দেখে। আগে এই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করত সে। যাদের চুল থেকে সুগন্ধ আসতো তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ত চিত্রা। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি। কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে, ঘামে পচা, আঠালো,
ভেজা গন্ধ, যা চিত্রা একেবারে অপছন্দ। চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ খুঁজতেই এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল। ফারাজের সম্পর্কে চিত্রা লক্ষ্য করেছে সে নোংরামি পছন্দ করে না, শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল, খুঁতখুঁতে। চিত্রা উঠে যাবে তার আগেই ফারাজ নড়ে চড়ে উঠল। লোকটা ঘুম পাতলা, যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতে সাহস পাবে না। ফারাজ সোজা হয়ে শোয়, চিত্রার দিকে তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্ন কণ্ঠে বলল, বউ, ক্লোজ আপ। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। উঠে তৈরি হন, নাস্তা খেতে হবে না? কাছে আসো প্রিয়তমা, আগে তোমার কপালে একটা চুমু খাই। তোমার কপালে ঠোঁট না ছোঁয়ালে আমার শরীরের আড়মোড় ভাব ভাঙে না, শরীরে এনার্জি নেই। কাছে আসো একটু, রিচার্জ নেই। ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে। ঘাড়ে মুখ ডুবানোর আগে হঠাৎ দরজা খুলে যায়। কেউ একজন চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, পোলাপাইনরা এখন আর রাত দিন মানে না। বা না মানে? চুল পাকার পরও তো দেখি হাবাইত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাইরে ডু নট ডিস্টার্ব লিখে রোম্যান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে এনার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়? আমার কাছে কিন্তু ওষুধ আছে, আমি আবার কিরমির ডাক্তার। ফারাজের আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরে। লোকটার মুখে তো কথা নয়, একেবারে অবাধ্য বন্দুকের নল, যখন তখন গুলি ছোড়ার স্বভাব। মার্জিয়া প্রতিবেশীর নাহানের মার বিবি হাসনি বুড়ি বয়স হয়েছে, লাঠির ভর দিয়ে চলাফেরা করে, কিন্তু বয়সে তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যা বড্ড বেড়েছে, ৩-৪ বার একই কথা বলার পর বোঝে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাও ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতন হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানের শুনতে পায় না। ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোনায় গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এত লজ্জার কথা বলার পরেও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বসলো। শরীর তো একেবারে ফিটফাট। তোর বেটা চিত্রা একেবারে খাসা জোয়ান মরদ পাইছস। ফারাজ চিত্রার দিকে তাকায়। চিত্রা চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে ওঠে, ও বুড়ি, তোমার শোনার সমস্যা? মাগাই, তুমি কিন্তু আমাকে ঠিকই চিনছো, পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হার্ট রোম্যান্স সারি। কি, খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এত খাটাস কেন? তোর ব্যাটারে মাংস রাইন্ধা খাওয়াই না কেন? ফারাজ হাসি আটকায় রাখতে পারল না। সে বলল, খাসা, আর শুনল খাসি। ফারাজ হো করে হেসে বলল, ওনারে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা, আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রা আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসিয়ে কিছু একটা বলে তওবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মরি। কিরে বউ, থেরাপির সময়ও তো এমন লজ্জা পাও না? আর ওই বুড়ি কি এমন বলল যে মুখের ন্যাচারাল
ব্লাশে চলে আসে। উমা, আমি ব্লাশও আপনি ব্লাশও চেনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতাটা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ। আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তা বুঝে যাওয়ার কথা। ফারাজ চিৎকারা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান। পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচাতে পারবে না। ফারাজ উঠে যায়। শরীর ব্যথা করছে, গোসল করতে হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বোলাতে বোলাতে বলল, আমার ফিতাটা ঠিক আমার জবানের মতন হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না। ফিতার চাবি তোমার হাতে, কিন্তু জন্মের আগে দিয়ে রেখেছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কা তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ না আপনি? জাস্ট ফর ইউ। একটা চুমু দাও, কসম বউ, ভালো হয়ে যাব। ট্রলারে দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। তারা সবাই পাচার হবে। এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে যেমন কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো হলে কেউ ওপরে উঠতে পারে। এই ধরো কোনো ক্রেতা তাদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়ে গুনে নিল। এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যেইটারে আনার হইছে ওইটা কোনডা? সিফাত আঙ্গুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেই দিকে তাকালো। চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। ওরে তোল, চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হিঁচড়ে জাগায়। কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই পিটপিট করে একবার তাকায় মেয়েটার চারপাশে, একবার চোখ বুলিয়ে ডুকরে কেঁদে ওঠে। আকুতি করে বলল, আমারে ছাইড়া দেন ভাই, ভিক্ষা দেন। আমার নাতিটা রাস্তায় পইড়া আছে, আমার মা নাই। আমার নানিটা রাস্তায় পইড়া আছে, আমার মা নাই। বাপ অ্যাক্সিডেন্ট করছে, নানিরে লইয়া ঢাকা যাইতে হইব, ছাইড়া দেন। কাঁদতে কাঁদতে ভেতরটা শুকিয়ে আসছে মেয়েটার। গলা অসার প্রায়। নাম কি? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার ভয়ার্থ চোখের দিকে একবার দেখে বলল, ওরে ছাইড়া দিস, মুক্তি দিয়া দিস। সিফাত হতভম্ব। ভাইয়া কি বলছেন? ভাই কি বলছেন? রাতে ডিলার আসবো, মাল বুঝা দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটা তো রাতে তো ওই মাইয়া আমাগোর হাত থেকে মুক্তি পাইব। পরে কই কার হাতে পড়লো গুনার সময় নাইগা। ও, সেইটা কইবেন তো। আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিমু, দিনে না হয় ওর লগে আপনারে একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এইসব কেন কস? নারী পাচার করি বললে কি নারীর প্রতি দুর্বল? সোহান 12 ঘাটের পানি খায় না। যারে মন ধরে কেবল তার প্রতি দুর্বল হয়। কুত্তার মতন সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল। তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজটা যেটা করতে বলেছি সেটা হয়েছে যে। তাহলে একবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎ কইরাই ফেলাই, কি কস?
সত্যি করবেন? সকালে স্নিগ্ধ ঝলকা ঝলকানিতে নদীর পাড়ে প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হচ্ছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়ার নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারে সুপারির গাছে সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সেই দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে। আকাশের বুকে দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ার ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতে টেনে মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে রয়েছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষায়। ঘোড়াউত্র নদীর তীরে লাশ পাওয়া গেছে। লোকজন লাশ দেখার জন্য ভিড় করেছে। মানুষের সংখ্যা বাড়ছে। মিজান সাহেবের লাশ বলে কথা। কারা তাকে খুন করেছে কিংবা এসব কাদের কাজ গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা। বাড়ির কাছে দিয়ে ঘোড়াউত্রা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতন দেখতে আসবে না তা কি কখনো হয়? শত হলেও তা মিনাজ সাহেবের সেই রাতে এক কাণ্ড না ঘটালে কারোর আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উঁকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস হয়নি। ভয়ঙ্কর মৃত্যু, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ, মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিহ্বা বেরিয়ে আছে, তাতে পেরাগ গেঁথে দেওয়া হয়েছে। রাতের বোধহয় লাশ এখানেই ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা দূর থেকেই দেখে পা দুটো দেখতে পেয়েছে। তবে ফারাজের ভয় ডর নেই, সে একেবারে কাছে গিয়েই লাশটা দেখছে। অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অভ্র গিয়ে লাশ দেখেনি, তার নাকি এসব দেখলে খারাপ লাগে। রাতে অস্থির বোধ হয়, ঘুম আসে না, তাই সে গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে। চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই, তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে? শেষ। ফারাজ একেবারে দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অভ্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা হব, অভ্র আশ্বস্ত করল। চিত্রা অস্থির বোধ করছে। অভ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ালো। অভ্রর সঙ্গে চলতে উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ হুড়মুড়ি এসে তাকে জড়িয়ে ধরে। কালুর বাপ, আমি আর এমন করুম নে ভাই। ইউ গো হাউস প্লিজ। অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলা কে? কেন তাকে এমন করে ধরেছে? এই ছাড়ুন, আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্র হাত আরো শক্ত করে ধরে বলল, লেটস এগ্রি করেছি বইলাই কি ইউ আরেক ওমেনকে বিয়ে কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা ও হাউজে। চারপাশের লোকজন
হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি, এই ইংলিশ পাগলির হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব, এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদি, নিশ্চয় আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তে ক্ষেপে উঠল, ভ্রু কুঁচকে চিত্রাকে ধমক দিয়ে বলল, Shut up, stupid girl. This is my কালুর বাপ। ইউ গো গিয়া মরো। কি একটা বিপদ! মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রর কাঁধেই ঝুলে? ফারাজ ভাই, হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে, আমার এখনো বিয়ে হয়নি। এই বুড়ি ছাড়, ছাড় কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে আসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধকে পেছন থেকে ধরে বলে, আরে দাদি, বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গিয়েছে, জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকাই, মহিলার পেছনে থাকাই দেখতে পাচ্ছে না। মেয়েটার অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটিকে নিয়ে। নো, এডাই মাই কালুর ফাদার। আরে আপা, আমারে জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নম্বর ধরেছে। আসলে আমার দাদির মাথায় একটু সমস্যা। যাকে যাকে না তাকে ধরে কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায়, মেয়েটাও তার দিকে তাকায়। দুজনের চক্ষু চড়ক গাছ। উভয়ের মুখে থেকে একসঙ্গে বের হয়, শালা তুই, শালি চুন্নি। গাড়ির মধ্যে নীরবতা, কেবল সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চিত্রার দৃষ্টিতে একঝা নীরব অভিমান জমে আছে। ফারাজ তার পাশে, সিগারেট ঠোঁটে রেখে নিষ্পৃহ ভঙ্গিতে চিত্রাকে বলল, আহারে, তোমার সেই না হওয়া কালো বুড়োর শোকে পাথর হয়ে গেছো দেখি। চুচ্যাট। চিত্রা এক ঝলক তার দিকে তাকালো, চোখে স্পষ্ট রাগ। এসব বলে মন ভরতে পারবেন না, দারাজ এলাইচি। এই বউ, নাম নিয়ে ছিনিমিনি খেলবা না বলে দিচ্ছি। মনের পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু। চিত্রা মুখ ভেঙচি কাটল। ফারাজ নির্বিকার, ধোঁয়া উড়িয়ে গুনগুন করে গান ধরে, আদরে সোহাগে মনটা ভরে দিল রে, ভালোবাসা যদি আমারে। গান থামিয়ে জলদি জিব্বা কাটে ফারাজ। বাল, সোহাগের জ্বালায় গান গাইতেও শান্তি নেই। ম্যাঙ্গোন্নাতি সবখানি টপকায়। চিত্রা বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল। সে ধীর গলায় বলল, ভালো মানুষ হতে এত কিসের জ্বালা? খোঁচাখুচি না করে পেটের ভাত হজম হয় না? ফারাজ কাঁধ ঝাঁকালো। চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন। ভালো মানুষ তো ছোট লোকেরা হয়। দেশে ভালো মানুষের দাম আছে? তুমি নিজে ভালো মানুষ বলো তো? তোমার না হয় কাইগা পাঠার মতন দেখতে বুড়িটা মরিচ কিনতে যে চলে গেল, কই একটা ফোঁটা জলও তো তোমার চোখ দিয়ে বেরুলো না। আমি তো আরো অভ্রকে দিয়ে নতুন এক বক্স টিস্যু কিনে আনছিলাম। ধ্যাত, টাকাটাই গিয়া পানি মে। চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ এলাহি, যে সব হিসাবি মানুষ, জানতাম না তো হৃদয় এত ছোট। ফারাজ আবারও হেসে বলল, হৃদয় আমার বিশাল গো, তবে তোমার চোখের দৃষ্টি ছোট, এই বিশালতা দেখতে পাও না। তুমি বউ ছোটলোকি কারবার করো। দিস ইজ নট ফেয়ার। চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো। আচ্ছা, এত যে মানুষকে কিরমির কথা বলেন, আমার তো মনে হয় একগাদা আপনার পেছনেই
পেছনেও আছে। ফারাজ মিটমিট করে হাসলো। শুধু পেছনের কথা বলছো কেন? সামনেও দেখার মতন অনেক কিছুই আছে। চিত্রা সামনের সিটে বসে থাকা অভ্রর দিকে তাকালো। অভ্র কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং হাত নাড়িয়ে বলল, আমি কানে শুনতে পাই না ভাবি, কিছু শুনিনি, আপনারা চালিয়ে যান। চিত্রার মেজাজ চড়ে গেল। এই লোককে ভালোবাসবে কিভাবে? এই লোকের মাথায় আসলে গন্ডগোল আছে। সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানালায় গিয়ে গা ঘেঁষে বসলো। ফারাজ আলতো করে চিত্রার ঘাড়ে হাত রাখলো। এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ? সাবধান বউ, ভালো হবে না কিন্তু। চিত্রা মুখ চেপে রাগে ফুসফুস করতে লাগলো। ফারাজ তখন চোখ মেরে বলল, আরে বলদি কাছে আয়। আমি কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাটতে হবে। এই কালু কুদ্দুসের বাপ টিস্যুটা পেছনে পাস করতো। ফারাজ চিত্রের কাছে এসে মিটিমিটি হেসে বলল, কাইলা বুড়োকে জম্পেশ লাগছে নাকি? মোস্তফা তিশাকে হারিয়ে বাংলাদেশের সেরা জুটি হয়ে যেত কিন্তু। ফারাজের খোঁচা মারা কথা শুনে চিত্রা এবার সত্যি সত্যি কান্না করে ফেলে রাগে। ফারাজ চোখে বিপাকে পড়ে যায়। চেঁচিয়ে দূরে সরে গিয়ে বলল, বলেছিলাম না আমি কাছে আসলে কাঁদতে হবে? কিরে অভ্র, তোর ভাবি তো চোখের জল আমাকে ভাসিয়ে দিচ্ছে। টিস্যুটাকে পেছনে পাস করবি না? নতুন ছেলে পেলে কিছু লাগবে যাদের কাজ হবে ভোরে ট্রলার থেকে মাছ তোলা। এইসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে। কাজ তেমন একটা কঠিন নয়। এই তো ট্রলার থেকে 2 হাতে মাছ ছুঁড়ে ফেলবে পাড়ের চাতালে। রাজন রোশন সকাল সকালই কাজে আড়তে চলে এসেছে। তাদের দেখতে আসা লোকেদের অভাব নেই। এই একটা কারণ আছে। এলাহি বাড়ির পুরুষ দায়িত্বশীল, অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আগে পেছনে থেকেও মানুষের উপরে উঠে গিয়েছে। যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায়, অশ্রাব্য ভাষায় বাপমা তুলে গালিগালাজ দেয়, তবুও লোকের আপত্তি নেই। মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো শটাশট চড়-থাপ্পড়ও বসিয়ে দেয়, তবুও মানুষ তাকে ভালোবাসে। ওই যে টাকা পাইতো। মাছের আড়তে আজকে জমজমাট। সদ্য ধরা মাছের কাঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। বিশাল এক চাতাল, চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাতাতন। সেই দিকে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বক্সে মাছ রাখা হয়। ট্রলারগুলো নদীর ঘোলা জলে দুলতে দুলতে এসে ভিড়ছে পাড়ে। মাঝি মোল্লারা কোমর পর্যন্ত পানি ভেঙে মাছ নামাচ্ছে। আড়তে এক পাশে বসে আছে পাইকাররা, মোটা গামছা কাঁধে ফেলে, হাতে লম্বা লাঠি নিয়ে মাছ দেখছে। কেউ কেউ দরদাম করছে, কেউ বড় বড় ঝুড়িতে বরফের ছাইয়ের নিচে মাছ সাজিয়ে নিচ্ছে। ছেলেপেলেরাও চোখের পলকে ট্রলার থেকে মাছ তুলছে, মাটিতে সজোরে ছুঁড়ে দিচ্ছে। একটা চিৎকার ওঠে, এই যে পাঙ্গাস মাছগুলা সরাও। আরেকজন বলে ওঠে, বড় মাছ দে, এটা আলাদা কর। লোকজন ব্যস্ত, কেউ টাকা গুনছে, কেউ হিসেব লিখছে খসখসে খাতায়। হালকা আলোয় মাছের উজ্জ্বল আঁশ চিকচিক করে। রক্তে রং, লালচে রক্ত আর বরফ গলে গলে চারপাশ ভিজে যাচ্ছে। ভারতের হিসেব নিকেশের দায়িত্ব মুশফিক রহমানের। এখানেই তার কর্মস্থল। প্রতিদিনের মতন আজও ব্যস্ত সে। রজন এসে বসতেই মুশফিক 1 কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন। চা খামো না। রজন নির্লিপ্ত কণ্ঠে বলল, কাম কেমন চলতেছে?
মোটামুটি, মুশফিক সংক্ষেপে জবাব দিল। মোটামুটি কেন? মানুষ মাছ খাওয়া ছাইড়া দিছে নাকি? রজনের কণ্ঠে কৌতূহল। না ভাই, তেমন কিছু না। মাছের বাজার তো এমনই, ভালো মন্দ মিলাইয়া চলে। সব মিলাইয়া আলহামদুলিল্লাহ। তবে ভাই, পদ্মা ইলিশ আইছে। রজন খানিকক্ষণ চুপ থেকে বলল, বড় 10টা ইলিশ বাড়িতে পাঠাইয়া দিস। আচ্ছা ভাই। মুশফিক একটু ইতস্ত করে থামল, তারপর নিচু স্বরে বলল, ভাই। রজন হাত তুলল। মিজান সাহেবের খবর জানি, তোর বলা লাগবো না। আর কে তারে টপকাইছে তাও জানি। তুই তোর কাজে যা। খাতা যেন হিসাবে গরমেল না হয়। মুশফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল। রজনের চোখে মুখে কোনো হাবভাব নেই, কারণ এই শহরে উল্টা উত্থান পতন হার জিত সবই তার জানা, সব তার হাতের মুঠোয়। তাই এসব নিয়ে সে চিন্তা করে না। কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি। তার ঘাটি ঘাটি পূরণ হবার নয়। তার ঘাটতি পূরণ হবার নয়। বিছানায় শুয়ে পায়ের উপরে পা তুলে ফোন ঘাটছে নিহান। ফারিয়ার আজ একটা সুতির শাড়ি পরেছে। উজ্জ্বল গড়নের অধিকারী একটা সুবিধা আছে, যে রঙের গায়ের জরাক না কেন ফুটে ওঠে। এই যে পেয়ারা মাখা খাও। পেয়ারার প্লেটটা ফারিয়া নিহানের দিকে এগিয়ে দিতেই নিহান পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ফারিয়ার চোখের দিকে। উঠে বসে, পেয়ারার প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ায়। ফারিয়া একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এগিয়ে আসে তার দিকে। ফারিয়া একটু আগে গোসল সেরে এসেছে। ভেজা গামছাটা খোপার মতন পেঁচিয়ে চুল জড়ানো। তার গা থেকে স্নানের মৃদু সুবাস ছড়াচ্ছে। নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে। একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফারিয়ার খোলা ঘাড়ের ওপরে। উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে। তারপর আঙ্গুল চালিয়ে খুলে ফেলে খোঁপায় বাঁধা গামছাটা। ভেজা চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে দেয়। নিজের ওজন খানিকটা ফারিয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে, ফারু, তোমাকে দেখে আমার ভেতরটা এমন অস্থির হয় কেন? মনে হয় এই যে প্রথমবার দেখলাম, প্রথমবার ছুঁলাম। কারণ তুমি যে আমায় একটু বেশি ভালোবাসো। কিন্তু তোমার মতন করে এত গুছিয়ে তো আর বাসতে জানি না। তবুও তোমার অগোছালো ভালোবাসাগুলোই আমার তৃপ্তি দেয়। নিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয়। তার আঙ্গুল শরীরে বোলাতে বোলাতে রহস্যের জালে হারিয়ে যায়। এই রহস্য ভালোবাসা। এই রহস্য উন্মোচন করতে নেই কারো যায় না। কি কি করছেন কি? ফারাজ চিত্রাকে নিয়ে বাড়ি ফিরতেই নীরু ও রুমানা ঘর থেকে বেরিয়ে এলো। মোহনা ও নদীও নিচে নেমে এলো তাদের দেখতে। ফারাজ চিত্রাকে দেখে নদী খুশি হলেও অন্যদের চোখ ঠিক কেমন ও অভিব্যক্ত তা বোঝা গেল না। তবে মিতালীয় মুখের খানিক আনন্দের ছাপ স্পষ্ট হলো। ফারাজ তখনও বাইরে। চিত্রা অপেক্ষা না করেই বাড়িতে ভেতরে ঢুকে গেল। হলরুমে তাকে ঘিরে ধরল সবাই। এতদিন পর ফিরে আসায় কেউ আন্তরিক উচ্ছ্বাস দেখালো, কেউ বা ভেতর ভেতর বিরক্ত চেপে রাখলো। তোমাকে অনেক মিস করেছি, নদী আন্তরিক কণ্ঠে বলল। চিত্রা হাসলো। আমিও ভাবি। দাওয়াত কেমন খেলে? চিত্রা উত্তর দিতে যাবে ঠিক তখনই নীরু মাঝখান থেকে বলে উঠল, যেমন খাবার তেমনই খেয়েছে হয়তো। তার কথায় এক মুহূর্ত নীরবতা নেমে এলো। নদী কিছু বলার জন্য মুখ খুলতেই রুমানা কড়া কণ্ঠে নীরুকে থামিয়ে দিল। নীরু, কার সঙ্গে কেমন কইরা কথা বলতে হয় সেটা মনে হয় এখনো ঠিকমতো শেখোস নাই। নীরু একটু কুণ্ঠিত স্বরে বলল, কিন্তু বড় মা।
চিত্রা বিষয়টা আরো বড় হওয়ার আগেই সামলে নিয়ে হাসি মুখে বলল, না না, দাওয়াত ভালোই ছিল, বাড়িতে গিয়ে বেশ ভালোই লেগেছে। চিত্রা এক নজর মোহনার দিকে তাকালো। নিচে ফিনফিনে শাড়ির আঁচলে মোড়ানো মোহনার শরীর, শাড়ির ফাঁক দিয়ে তার ফর্সা কোমর স্পষ্ট দেখা যাচ্ছে। চিত্রা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়, তবে মোহনার চোখে সে অবশ্যই ধরা পড়ে। মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, বাহ, দিনে দিনে তো আরো সুন্দর হয়ে যাচ্ছে দেখি, সৌন্দর্যের রহস্য কি? চিত্রা লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সে মুখ খোলার আগে পেছন থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসে, রাতে ফারাজের স্পেশাল সিরাম ও পিরিতের তেল মুখে মাখে, তাই এটাই বিবিজানের সৌন্দর্যের রহস্য। দয়া করে তেল চাহিয়া লজ্জা দেবেন না ভাবি, তেলের দাম কিন্তু কড়া। সকলে একসঙ্গে ফারাজের দিকে তাকায়, সকলে লজ্জা পেয়ে যায়। চিত্রা এবার লজ্জার বেগে বৃদ্ধি পায়, তবে সে কি করে বলবে সবাইকে তার লটপটি মন্ত্র পড়া ফটকাবাজি জামাই দামি সিরামের নাম বলতে ওই ঘুম ভাঙ লিখেছে, তার উপর দেখো কত বড় কথা, ওই সব মেখে নাকি সুন্দর হয়েছে। কানা লোক কি দেখেনি চিত্রা আগে থেকে সুন্দরী, আর ওই সিরাম মাত্র এক রাতেই লাগিয়েছিল। ঢং যত সব। ফারাজের বুকের কাছে দুটো বোতাম খোলা, সাদা শার্ট পরিহিত, তার লম্বা চওড়া আকর্ষণীয় দৈহিক গঠন চোখে ফেরানো মুশকিল। এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকা এক বাচ্চা মেয়েকে। মোহনা ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলল। রুমায়না বেগম ছেলের এই বেয়ারা আচরণে বিব্রত বোধ করলেন। জলদি সেখান থেকে সরে যান, এই ছেলে দুদিন পর নিজে বাচ্চার বাপ হবে, অথচ এখনো এমন। আল্লাহ জানে ভবিষ্যতে এ কি হবে। না, এই ছেলে আর বদলাবে না। ফারাজের মাথার ভার হয়ে আসে। সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়িতে ফিরেছে সে। ক্লান্ত দেহ নিয়ে দরজার চৌকাঠ পেরিয়ে আসতে চিত্রা মিতালিকে ফারাজের জন্য খাবার ও এক গ্লাস লেবুর শরবত রুমে দিয়ে যেতে বলল। তবে মিতালি এখন কোনো খোঁজ নেই। ফারাজ কোনো বিরতি না নিয়ে সরাসরি গোসল সেরে সুলাইমান এলাহির ঘরে চলে গেল। বাবার সঙ্গে তার কথা হয় কম, প্রয়োজনের বাইরে কোনো আলাপচারিতায় সে স্বাচ্ছন্দ্য নয়। এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একেবারে উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো। নিচতলায় শ্বশুর শাশুড়ির ঘর। আচমকা নিচ থেকে ডেকে উঠল কেউ, আপা নিচে নামেন, খালু আপনাকে ঘরে ডাকছে। মিতালির গলা, আসছি। সুলাইমান এলাহির সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এ ধরনের সংকোচ আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও। বাবা মা না থাকায় এই পরিবারই তার সেই শূন্যতা পূরণ করেছে। রুমায়না প্রায়ই তার হয়ে কথা বলে। চিত্রার মনে হয় যদি তার নিজের মা বেঁচে থাকতো তিনিও হয়তো এমনই করতেন। যেমন করে সুলাইমান তাকে আম্মাজান বলে ডাকেন, হয়তো তার বাবা বেঁচে থাকলে ঠিক এমন করেই ডাকতো। চিত্রার মাথা ঘোমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামে। সিঁড়ি বেয়ে নামতেই ভালো লাগে, মজা পায় বেশি। তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ফারাজের এলাহির কথা মনে পড়ে। কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য হলেও প্রতিটি মেয়ের একটা করে দারাজ ভাই থাকা দরকার। হঠাৎ করে চিত্রার সামনে এসে দাঁড়ালো কেউ। তাল সামলাতে না পেরে চিত্রা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাড়াহুড়োয় একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলল। ভুলবশত লোকটার নখ চিত্রার বাহুর মধ্যে গেঁথে গেল। চিত্রার মুখ থেকে একটা ভোঁতা শব্দ বেরিয়ে এলো, তবে দ্রুত সে নিজেকে
সামনে তাকালো, একেবারে নিজের বাহুর বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল। লোকটা তার বাহুর দিকে তাকিয়ে উদ্বিগ্নপূর্ণ স্বরে বলল, দেখি লেগেছে তোমার? সরি, কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না তোমায়। প্লিজ আমার ভুল বুঝো না। চিত্রা জোহানের দিকে তাকালো, কিন্তু কিন্তু বলার আগেই নিজেকে শক্ত করে মনে প্রশ্ন করলো, সামান্য তো লেগেছে, ইচ্ছে করে তো দেয়নি সে। তবুও তার চোখ জুড়ে সৃষ্টি হওয়া এই ব্যাকুলতার কারণ কি?